আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওর এই অংশটুকু খুব সকালবেলার। তো সকালে ঘুম থেকে তুলে দিয়েছি, ওদিকে সূর্য মামাও কিন্তু উঠে গিয়েছে, কিন্তু আমার মেয়ের ওঠার খবর নেই। তো ওকে যাই জোর করে উঠালাম। ও উঠে বা দেখেন হাত মুখ ধুয়ে টুয়ে ফ্রেশ হয়ে পড়তে বসেছে, বসে না পড়তে শুয়েছে। তো শুয়ে শুয়ে পড়তেছে। ওকে বললাম এটা কি পড়ার নমুনা, এতক্ষণ তো শুয়েছিলে। ফজরের সময় সে উঠে না, অনেক ডাকাডাকি করেছি, তার জন্য অবশ্যই একটা বকাও শুনেছিল। তা যাই হোক, সব আকাশটা কিন্তু খুব ভালো লাগতেছিল, তার জন্য আসলে ভিডিও করা আর দেখতেছিলাম আর কি মেয়ে পড়তে বসছে কিনা বা পড়তেছে কিনা। কিন্তু আমি তো দেখলাম পড়তে বসে নাই, পড়তে শুয়েছিল আর কি। তো ওকে বললাম একবার শুয়েছ একভাবে, এখন আবার অন্যভাবে, সারাক্ষণ কেবল শুয়ে বসে থাকলেই হবে নাকি, একটু পড়াশোনা করতে হবে। ওর পরীক্ষা চলতেছে, কিন্তু ও মনে হচ্ছে যে না আমারই পরীক্ষা চলতেছে, আমারই যত প্যারা। আর এদিকে আকাশটা তো নীল দেখাচ্ছে, আর পুকুরের পানিগুলো দেখেন কি অবস্থা, একদম সবুজ হয়ে গিয়েছে। কারণ ময়লা পানিতে একবার মানে কচুরি পানা টানা হয়ে পেনা টানা হয়ে অনেক অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো আকাশ দেখলাম, গাছপালা দেখলাম, আর সাথে মেয়েও পড়তে বসছে কিনা সেটাও দেখলাম। সব কিছু দেখে টেখে চোখের শান্তি নিয়ে এবার চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে কিন্তু আমি নাস্তা বানিয়েছিলাম, ওদেরকে সবারই নাস্তাটা দিয়ে দিয়েছিলাম, সেটা আর আমি ভিডিও করি নাই। তো পরে এই যে চলে আসছি দুপুরের রান্নায়। তো দুপুরে কি খাবে, তো শুক্রবার ছিল কিন্তু ওই দিন যেদিনকার এই ভিডিওটা। তো শুক্রবারে এবারে কী খাবে সেটাই চিন্তা করতেছিলাম। তো মেয়ে বলতেছিল চিকেন বিরিয়ানি খাবে। তো ভাবলাম যেহেতু বিরিয়ানিটা আসলে একটু জটপট হয়ে যায় ভাত তরকারি রান্নার থেকে, তো মন্দ কি বিরিয়ানিটাই রান্না করি। তো টক দই, তারপর হচ্ছে গিয়ে বাদাম টাদাম সব কিছু আমি রেডি করে নিয়েছিলাম। তারপরে মুরগি বের করে মুরগিটাও ধুয়ে টুয়ে কেটে বেছে পানি চানি ঝরিয়ে, আর সাথে আবার একটু আলু তো লাগবেই। তো আলু টালু সব একসাথে করেই আমি কিন্তু মশলা টশলা মেখে চুলায় বসিয়ে দিয়েছি। আর ওদিকে ফোলা চালও বের করে নিয়েছি। আর দুই বেলায় কিন্তু বিরিয়ানি খাবো, একবেলা আবার এটা করব, আবার রাতের জন্য ভাত করব, সেটা আর হবে না। তো ভাবলাম এটা করে নিই। আর যেহেতু চিকেনটা বের করেছি, চিকেন রান্নাও করে মানে বিরিয়ানি করেছি, তো বুকের মাংসটা তো আর দিব না। তো ভাবতেছি একটু চিকেন বল বানাবো। তো তার জন্য এই যে সব ধরনের মশলা কিন্তু আমি আগেই ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। তখন আসলে ভিডিও করব এই ধরনের কোনো মনোভাব ছিল না, পরে ভাবলাম যে করতেছি যখন একটু ভিডিও করেই নিই। তো মাংসের সাথে যত মশলা লাগে সব মশলা দিয়েছি। আর আমার ঘরে যে গরম মশলাটা তৈরি করি সেটার মধ্যে সব ধরনের মশলা থাকে, তাই কাবাবের কাজও কিন্তু সেটা দিয়ে সেরে যায়। তারপরে সয়া সস, টমেটো কেচাপ সেগুলো দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে একটু সরিষার তেল দিলাম, তারপরে ইয়েলো মাস্টার্ড পেস্ট সেটাও দিয়েছি, তারপরে পেঁয়াজ আর চিকেন টুকরো করে নিয়েছি সেটাও দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এইদিকে আমি কিন্তু বিরিয়ানিটা আর শেয়ার করি না, চিকেন বিরিয়ানি অনেকবারই শেয়ার করা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু মাংস টাংস যখন কষানো হয়ে গেল, তারপরে আমি কিন্তু আবার চালটা ভেজে নিয়েছিলাম। চাল ভেজে নেওয়ার পরে সে মাংসটা দিয়ে আবারও কষিয়ে নিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিলাম। যে পাতিলে মুরগিটা মানে মাংসটা কষিয়েছিলাম সেই পাতিলেই কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে গরম করে নিয়েছিলাম, আর সেই পানিটাই কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর সাথে আমি কিন্তু ফ্রোজেন কিছু মানে আমার গাজর ছিল, সেটাও কিন্তু এই চিকেন বল যে পুরটা করেছি সেটার মধ্যে দিয়ে দিয়েছি ব্লেন্ড করে। তো আমার সেটা খাওয়া হয়ে গেল, নষ্ট আর হলো না। আর তারপরে ব্রেড ক্রাম দিয়ে এই যে আমি বলগুলো বানিয়ে নিচ্ছি। তো যতটুকু লেগেছে ব্রেড ক্রাম ততটুকু দিয়ে আমি এই যে রেখে দিয়েছি। আর এদিকে আমার কিন্তু চিকেন বিরিয়ানিটাও হয়ে গেল, শসা টসা কেটে নিয়েছি। আর সাথে আর আসলে কিছুই থাকবে না, বিকেলে খাওয়ার জন্যই কিন্তু চিকেন বলটা করে নিয়েছিলাম। তো মেয়েকে বলেছিলাম ও যেন কোরআন নামাজ পড়ে তারপরে এগুলো যেন বানিয়ে রেখে দেয়, আমি আবার বিকেলে চুলার কাছে গেলে সেটা আবার রেডি করে নেব। কারণ শুক্রবার দিনটা কিন্তু আমার একটু কোরআন তেলাওয়াত করতে আমার ভালো লাগে জুমার আগে। তো তার জন্য আসলে আমি প্রতি শুক্রবারই চেষ্টা করি যদি কোনো সমস্যা না থাকে এই আমলটা করতে। তা আপনারা চাইলেও করতে পারেন। কিন্তু মানে কোরআন শরীফের 15 পারার মধ্যে সমান মাঝখানে 110 আয়াত থাকে।
তো আপনার যদি সময় একদম হাতে না থাকে তাহলে প্রথম 10 আয়াত আর লাস্টের 10 আয়াত পড়লে হয়ে যাবে, তবে সওয়াব হবে অবশ্যই। তো অর্থসহ যদি পড়তে পারেন তাহলে তো আরও ভালো। আর যদি এমনিতেই 110 আয়াত আপনি আদায় করতে চান তাহলে কিন্তু বেশি না, 20 হতে হয়তো 25 মিনিট সময় লাগবে। আমার কিন্তু 20 মিনিটই সময় লাগে এই 110 আয়াত পড়তে, একটু লম্বা আয়াতগুলো, তার জন্য আসলে এতটা টাইম লাগে। তো যাই হোক, আশা করছি সবাই আমল করবেন। আমিও চেষ্টা করি এটা ধরে রাখার জন্য। মাঝে মাঝে হয়তো বা মিস্টেক হয়ে যায়, যেমন এর আগের শুক্রবারে কিন্তু আমার করা হয় নাই, ওই যে বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম, বাবার বাড়িতে গিয়েছিলাম, ঠিক তার জন্য। তো আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক, আর এই আমলগুলো মানে আজ যেন করতে পারি সেই তৌফিক দান করুক। অনেকে হয়তো বা এ কদিনে জেনে গিয়েছেন যে আমাদের সাবিনা ইয়াসমিন হীরা লাইফস্টাইল অ্যান্ড ব্লগসের হীরা আপুর হাজব্যান্ড নাকি মারা গিয়েছেন। আসলে আমি আরেকজনের কমিউনিটি পোস্টটা দেখেছি, তো শুনে খুবই খারাপ লেগেছে। তখন আমি যখন দেখেছিলাম তখন রাত আনুমানিক 1টা হবে। তখন জেনে আমার কাছে যে কেমন লেগেছে আমি কি আর বলবো। তো খান সাহেবকে বললাম, জানেন ওই যে ওমান প্রবাসী ওনার হাজব্যান্ড না মারা গিয়েছে, উনিও একবার মেরে গিয়েছেন। কারণ আপুর একটা ভিডিওতে আপুর জীবন সম্পর্কে বলেছিলেন, সেটা কিন্তু উনি আবার আমি যখন দেখেছিলাম বা শুনেছিলাম ভিডিওতে তখন কিন্তু উনিও কাছে ছিলেন, তার জন্য উনিও একটু মেরে গিয়েছিলেন। তো আল্লাহ ভাইটাকে জান্নাত নসিব করুক, আর হীরা আপুকে শক্তি দান করুক এই বিপদ বা এই কষ্টটা সামাল দেওয়ার জন্য। আর ওনার চলার পথটা খুব সুন্দর ও সহজ করে দেখ, সেই দোয়া করি। বলবো না ধৈর্যের পরীক্ষা দেখ, আল্লাহ ধৈর্য দান করুক। কারণ ধৈর্য প্রার্থনা করলে আল্লাহ কিন্তু নতুন নতুন বিপদ দিয়ে, আমার মনে হয় আর কি, ধৈর্যের পরীক্ষা নেন। তো আমি চাই না ধৈর্যের পরীক্ষা দেখ, কেউ ধৈর্যের পরীক্ষা দিতে খুবই কষ্টকর। আল্লাহ চলার পথটা সহজ করে দেখ, সেই কামনাই করি। তো দেখেন, কেউ হাসছে তো কেউ কাঁদছে, কেউ মানে এক একজনের এক একটা, এই দুনিয়ায় আসলে রঙ্গমঞ্চ একটা। তো কি আর করার। তো বাচ্চাদের ওই যে বিরিয়ানি তো খাওয়া হচ্ছে, আর টেবিলে অলরেডি আমরা বসেও পড়েছি, সবাই মিলে খেয়ে নিচ্ছি। উনি আবার নামাজ পড়ে আসার সময় গিলন পানি নিয়ে আসছেন। আমার অবশ্যই এসব ধরনের খাবারগুলো খেতে একদম ভালো লাগে না, মাছ ভাতই ভালো লাগে, ভর্তা হোক তাও সই, কিন্তু এসব বিরিয়ানি টিরিয়ানি আমার ভালো লাগে না। কিন্তু মাঝে মাঝে বাচ্চাদের জন্য কিন্তু করতেই হয়, ওদের তো এটা ভালোই লাগে। তো আমরা তো হচ্ছে গিয়ে মধ্যবর্তী পরিবারের মানুষ, তো আমাদের সাধ্যের মধ্যে থেকে যতটুকু পারা যায় ততটুকু বাচ্চাদের স্বাদ আল্লাহটুকু ঘরের থেকেই কিন্তু পূরণ করতে চেষ্টা করি। আর এই যে দেখেন চিকেন বলগুলো আমার মেয়ে কিন্তু খুব সুন্দর মসৃণভাবে তৈরি করে রেখে দিয়েছিল ফ্রিজে। তো আমি আবার আসরের নামাজ পড়ে রান্নাঘরে চলে এসেছি। ওকে বললাম একটা পুরান পাতিল নেওয়ার জন্য কড়াই, অনেক সময় পানি ফুটালে ওই সিলভারের জিনিসপত্রের মধ্যে কেমন একটা দাগ পড়ে যায়। তো ওকে বলেছিলাম একটা পুরান কড়াই দেওয়ার জন্য। তো এমন একটা পুরান কড়াই দিল, এটার মধ্যে শীর্ষত আমি ভাজা পোড়া করি। তো ওকে বললাম এটা দিলে কেন? ও বললো আম্মু এটা আমি ধুয়ে দিয়েছি, তুমিই তো বললা পুরান কড়াই দিতে, তো তার জন্য নাকি এটা দিয়েছে। তো অবশ্য ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। চিকেন বলগুলোকে কিন্তু প্রথমত দেওয়ার পরে ডুবেছিল, এখন হয়ে যাওয়ার পর কিন্তু উপরে ভেসে উঠেছে। তো আমি একটা স্ট্যান্ডার নিয়ে দিয়ে ছেঁকে যে তুলে নিলাম একটা প্লেটে। তো পুরোটা কিন্তু আমি খাবো না, ভাজবো না, অর্ধেকটা আমি ফ্রোজেন করে রেখে দেবো আর অর্ধেকটা ভেজে নেব। তো হালকা তেলে ভাজলেও হবে, তবে আমি এখানে একটু বেশি তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। এই তো ভেজে নিচ্ছি। তো যে বললাম আমরা মধ্যবিত্ত, আমরা ঘরে বসে যতটুকু সম্ভব অল্প খরচে আর হাতের কাছে জিনিসপত্র দিয়ে আমাদের ইচ্ছেটুকুকে পূরণ করি বা বাচ্চাদের চাহিদাগুলো পূরণ করতে চেষ্টা করি। তো আমার মতে অনেকে হয়তো বা এই কাজটা করে থাকেন। আর এই চিকেন বলগুলো বাইরে থেকে খেতে গেলে কিন্তু অনেক টাকা দিয়ে খেতে হতো, তাই না? তো আসলে আমি এই সব সময় চেষ্টা করি বাচ্চাদেরকে ঘরেই খাবারটা তৈরি করে দিতে, যেই ধরনের খাবারই হোক না কেন। কারণ আমি নিজেই কিন্তু বাইরে গেলে কোনো খাবার খেলে সেটা হজম করতে আমার একটু কষ্ট হয়ে যায়। সেদিন ওই যে আমি বিয়েতে গিয়েছিলাম, আমার 2-3 দিন ধরে আমার পেটের সমস্যা ছিল। আসলে আমিও কোথাও গেলে কোনো কিছু খেতে পারি না, আর সেটা আমার হজমও হয় না। তা আমিও আসলে বাচ্চাদেরকেও তেমন একটা কোথাও বাইরে নিয়ে যাই না, যদিও এটা তাদের একটা অভিযোগ যে ওদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাই না, কারণ আমি নিজেই যাই না, ওদেরকে নিয়ে যাব কি। আর আমার এই সুবিধা এই সমস্যাটাকে খান সাহেব তো সুবিধা ভোগ করে নিলেন। উনিও আসলে নিতে চান না, উনি এখন বাইরে গেলে কোনো কিছু খান না, হয়তো একটু পানি খান, কিন্তু আর কোনো কিছুই উনি বাইরে একটু মুখেও দেন না, যা খাবেন ঘরে খাবেন, এটা একটা অবস্থা আর কি। তো আমিও চেষ্টা করি আমাদের মধ্যবিত্তদের যতটুকু আছে সামর্থ্য তা দিয়ে ওদের ইচ্ছাগুলোকে, ওদের চাহিদাগুলোকে পূরণ করতে।
এই হচ্ছে গিয়ে আমাদের চিকেন বল। আর আমরা 4 জনের জন্য 4টা শাসলিক কাঠিতে নিয়ে নিলাম, খেয়ে নিলাম। মাশাআল্লাহ ভালোই লেগেছিল। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।